পিশাচ বা শয়তানের ধোঁকা থেকে কেউই রক্ষা পায় না, কারণ পিশাচ বা শয়তানের মতো কেউ এত নিখুঁত অভিনয় করতে পারে না। শয়তান কখন মানুষকে কিভাবে আক্রমণ করবে তুমি তা বুঝতেও পারবে না। তেমনি এক গ্রামের মানুষগুলো তা বুঝেনি। এক পিশাচ রাতের আধারে একের পর এক মানুষকে মেরে চলেছে। এই মুভিটির গল্পের মধ্যে রয়েছে অনেক টুইস্ট, অনেক রহস্য এবং মুভির ডিরেক্টরের ডিলিট করে দেওয়া একটি দৃশ্য, যা জানার জন্য দেখতে হবে 2016 সালে মুক্তিপ্রাপ্ত দ্য উইলিং। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মাস্টারপিস এই মুভিটির এক্সপ্লেনেশন। দক্ষিণ কোরিয়ার ছোট্ট একটি গ্রাম ছিল গকসিয়ং। পাহাড়ে ঘেরা এই গ্রাম ছিল বেশ শান্তিপূর্ণ এবং মনোরম, কিন্তু হঠাৎ করে গ্রামে কি যেন হয়েছে। একে একে মানুষ মরতে শুরু করেছে, আর এই মানুষগুলো তাদের নিকটাত্মীয়দের হাতে মারা যাচ্ছে। ছোট্ট এই গ্রামে সাধারণত বাইরে থেকে তেমন কেউই আসে না, তবে কিছুদিন থেকে এক জাপানিজ লোককে গ্রামে দেখা যাচ্ছে। সে মাঝে মাঝে গ্রামের পুকুরে বসে মাছ ধরত। গ্রামেরই এক পুলিশ ছিলেন জাঙ্গু। ভীতু এবং অলস স্বভাবের জং ঘুমাচ্ছিল। ভোরে তার কাছে খবর আসে গ্রামের এক পরিবারের হত্যাকাণ্ড ঘটেছে। দ্রুতই জং ঘটনাস্থলে যায়। বেশ কিছুদিন থেকেই আবার গ্রামে বৃষ্টি হচ্ছিল। ঘটনাস্থলে জং গিয়ে দেখে সেখানে আগে থেকেই অপরাধীটি আটক হয়ে আছে। সে ছিল কৃষক স্বামী, যে তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছে। সে তার স্ত্রীকে 20 বারের মতো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে, কিন্তু অপরাধীটি কিছু বলছে না কেন সে এটা করেছে। সে একেবারেই স্বাভাবিক ছিল। তার চোখ উল্টে গিয়েছিল আর তার পুরো শরীর রেশ অর্থাৎ ফুসকুড়িতে ঢেকে গিয়েছিল। পুলিশরা ক্রাইম সিন দেখে বুঝতে পারে অপরাধী অন্য কোনো একটি জায়গায় খুনটি করেছে। তারপর মৃতদেহটি টেনে এখানে নিয়ে এসেছে। পুলিশরা খুঁজে খুঁজে ওই জায়গাটিতে যায়। পুলিশ জং জায়গাটিতে যেতে লক্ষ্য করে বাসার গেট বরাবর কিছু শুকনো ফুল বেঁধে রাখা হয়েছে। বাসার একটি রুমে দেখা যায় সেখানে বিচ্ছিন্ন অবস্থা, অদ্ভুত ধরনের জিনিসপত্র আর কিছু কাক সেখানে মরে পড়ে আছে। এই বিষয়গুলো নিয়ে গ্রামের সর্বস্তরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। থানায় জংয়ের এক সহকর্মী একটি ঘটনা বলে, গ্রামেরই এক শিকারী জঙ্গলে শিকার করার সময় প্রায় নগ্ন একজন লোককে দেখেছিল, যে হরিণের কাঁচা মাংস খাচ্ছিল। তার চোখ ছিল রক্তবর্ণের আর আচরণ ছিল হিংস্র। সে ওই জাপানিজ লোকটির মতোই দেখতে ছিল। গ্রামবাসীদের ধারণা ওই জাপানিজ লোকটি আসার পর থেকেই এইসব ঘটনার শুরু হয়েছে। তাদের এই কথাবার্তার সময় বিদ্যুৎ চলে যায়, আর তখনই তারা থানার বাইরে একটি মহিলাকে নগ্ন অবস্থায় দেখতে পায়। পরের রাতে আবার একই ধরনের ঘটনা ঘটে, আর ওই নগ্ন মহিলাটি এবার অপরাধী। সে তার পুরো পরিবারকে ঘরে বন্দি করে আগুন জ্বালিয়ে দিয়েছে। জঙ্গু ঘটনাস্থলে আসে। অপরাধী মহিলাটি একসময় জংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। জং অনেক ভয় পায়। পরে মহিলাটি সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে জাপানি লোকটির উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। পরের দিন সকালে ওই মহিলাটির লাশ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশের তদন্তে বেরিয়ে আসে ওই বাসার মানুষগুলো পুড়ে মরেনি, তাদেরকেও কুপিয়ে হত্যা করা হয়েছে। তারপর আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। গ্রামের অনেকেই বলাবলি করছিল অপরাধী মহিলাটিকে ওই জাপানিজ লোকটি আগে ধর্ষণ করেছিল, আর তারপর থেকেই সে এরকম পাগল হয়ে গিয়েছে। তার শরীরেও ওই রেশগুলো ছিল। এই বিষয়গুলো নিয়ে জং তার এক সাথীর সাথে আলোচনা করছিল। সেখানে দূরে সাদা কাপড়ে একটি মহিলাকে দেখা যায়, যে তাদের দিকে বারবার নুড়ি পাথর নিক্ষেপ করছিল। কিছুক্ষণ পরে মহিলাটি এসে জংয়ের সাথে কথা বলে। সে বলে পাগল মহিলাটি তার পুরো পরিবারকে মেরেছে। সে জংকে সাথে নিয়ে ক্রাইম সিনে যায়। সে দেখিয়ে দেয় কিভাবে মহিলাটি সবাইকে হত্যা করেছে। সে সব সচক্ষে দেখেছে। সে এও বলে এই বাড়িরই একজনের কাছে সে জানতে পেরেছিল ওই জাপানিজ লোকটি আসলে একটি পিশাচ বা শয়তান। সে মানুষের রক্ত পান করে। জং বলে সে লোকটিকে সে বেশ কয়েকবার দেখেছে। মহিলাটি বলে জাপানিজটিকে বারবার দেখা কোনো শুভ লক্ষণ নয়, মানে হচ্ছে সে তার পিছু নিয়েছে, তাই তাকে সাবধানে থাকতে হবে। জং এই মহিলাটিকে প্রত্যক্ষদর্শী হিসেবে নিতে চায়, তাই সে তার সাথীকে কল করে দ্রুত সেখানে ডাকে। বলে সে একজন সাক্ষী পেয়েছে, কিন্তু পরক্ষণে সে এসে দেখে মহিলাটি উধাও। একটু সামনে গিয়ে জং দেখে দূরে ওই জাপানিজটা একটি জন্তুর কাঁচা মাংস খাচ্ছিল। সে তার দিকে ধেয়ে আসে, আর তৎক্ষণাৎ তার ঘুম ভেঙে যায়। জাপানিজটির এইরকম বিভৎস আক্রমণ সে প্রায় স্বপ্নে দেখছিল।
ঘুম থেকে জেগে জং জানতে পারে তার মেয়ে অসুস্থ। এইসব ব্যাপারগুলোর মধ্যেই বারবার ওই জাপানিজ লোকটি জড়িয়ে যাচ্ছিল। তাকে নিয়ে গ্রামবাসীর আতঙ্ক, জং বারবার তাকে নিয়ে দুঃস্বপ্ন দেখছিল। আর হুট করে তার মেয়ে বেশ অসুস্থ হয়ে পড়ে, যা মোটেই স্বাভাবিক ছিল না। তাই জং ওই শিকারী লোকটির কাছে যায়, যে ওই জাপানিজটিকে হরিণের কাঁচা মাংস খেতে দেখেছিল। শিকারী লোকটি বলে ওই লোকটি কোনো মানুষ নয়, ওটি একটি পিশাচ, তাকে বিশ্বাস করতে হবে, এগুলো সে স্পষ্ট দেখেছে। জং সিদ্ধান্ত নেয় তারা ওই জাপানিজটির কাছে যাবে, তার বাসায় তল্লাশি করবে। জাপানিজটি থাকতো জঙ্গলের এক উঁচু পাহাড়ে। জঙ্গলের পথে তারা ওখানে কিছু অর্ধ খাওয়া হরিণ দেখতে পায়। তখনই আবার সেখানে বৃষ্টি শুরু হয়। শিকারী এতে ভয় পেয়ে যায়, সেখান থেকে সে চলে যাচ্ছিল। সেখানে একটি বজ্রপাত ঘটে এবং শিকারীর উপরে এসে তা পড়ে এবং সে আহত হয়। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওই হসপিটালেই ছিল ঘটনার শুরুর দিকের প্রথম অপরাধীটি। হুট করে তার ব্যথা উঠে, সে ব্যথায় কাতরাচ্ছিল। মুহূর্তের মধ্যে তার পাঁজরের হাড় ভেঙে সে মারা যায়। ওই দিন রাতে জংয়ের মেয়ে হিউজিং দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠে। সে বলে স্বপ্নে অচেনা কেউ একজন বারবার তার রুমে ঢুকতে চাচ্ছে। তার অবস্থা স্বাভাবিক ছিল না, কিন্তু পরের দিনই আবার তাকে পুরোপুরি সুস্থ দেখা যায়। সে আমিষ জাতীয় খাবারগুলো খুব বেশি পরিমাণে খাচ্ছিল, যা সে আগে কখনো খেতে চাইতো না। জংয়ের শাশুড়ি তাকে বলে হয়তো কোনো অশুভ শক্তি হিউজিং এর উপর ভর করেছে, তাই হয়তো হিউজিং এরকম করছে। তারা সিদ্ধান্ত নেয় বাসায় একটি ওঝা ডাকা হবে। পরের দিন জং তার এক সাথীকে নিয়ে ওই জাপানিজ লোকটির বাড়িতে যায়। তাদের সাথে জংয়ের সাথীটির বাগ্নেও ছিল, যে দুভাষীর কাজ করতে পারত। জাপানিজটি বাসায় ছিল না। বাসার সামনে একটি কুকুর বাঁধা ছিল। তারা বাসায় অদ্ভুত সব জিনিস খুঁজে পায়। এক রুমে তারা কালো জাদুমন্ত্রের আলামত জিনিসগুলো পায়, আর অন্য আরেকটি রুমে পাওয়া যায় বেশ কিছু ছবি। ছবিগুলো ছিল গ্রামের সেই সব মানুষদের যারা স্বাভাবিকভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং হচ্ছে। বাইরের কুকুরটি জং আর দুভাষীর উপর আক্রমণ করে বসে। তারা কোনোভাবে কুকুরটির হাত থেকে রক্ষা পায়, আর এরই মধ্যে জাপানিজটি সেখানে চলে আসে। তারা সবাই ভীত ছিল। তারা জাপানিজটির কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। রাস্তায় সাথী পুলিশটি জানায় সে ওই রুমে গ্রামের ভিকটিমদের ছবি পেয়েছে। সেখানে মানুষদের নানা জিনিস ছিল। জাপানিজটি এগুলো দিয়ে কিছু একটা করে যাচ্ছিল। সে জংকে দেখায় একটি জুতো সে পেয়েছে, যা হচ্ছে হিউজিং এর। আর হিউজিং এখন অস্বাভাবিক আচরণ করছে। জং বাসায় এসে হিউজিংকে জিজ্ঞেস করে তার এক পায়ের জুতো হারিয়েছে কিনা। হিউজিং বলে না, সে অন্যমনস্ক ছিল, অথবা হয়তো সে ইচ্ছে করেই তার বাবার কথাই গুরুত্ব দিচ্ছিল না। জং যখন জিজ্ঞেস করে সে ওই জাপানিজটিকে চিনে কিনা, তার সাথে কি তার সাক্ষাৎ হয়েছে, হিউজিং অবশেষে সে বলে সে তাকে চিনে। জং তার মেয়েকে আরো জিজ্ঞেস করতে গেলে হিউজিং চিৎকার করে ওঠে। সে বাজে ব্যবহার করে সেখান থেকে চলে যায়। প্রথমবারের মতো হিউজিং এর এরকম ব্যবহার দেখে জং নিশ্চিত হয়ে যায় তার মেয়ের সাথেও খারাপ কিছু একটা ঘটেছে। রাতে জং তার মেয়ের রুমে আসে। সে হিউজিং এর খাতায় বিভৎস কিছু ছবি এবং শয়তানের আকৃতির কিছু ড্রয়িং দেখতে পায়। জং তার মেয়ের শরীর চেক করে দেখতে পায় তার থাইয়ে কিছু রেশ পড়েছে। এ সময় হিউজিং জেগে উঠে। সে তার বাবার উপর চিৎকার শুরু করে দেয়। সে বাজেভাবে তাকে গালাগালি করে আর বলে সে কেন তার শরীর চেক করছিল। জং অনেক কষ্ট পায়। বাসায় দ্রুত ওঝা আনার ব্যবস্থা করা হয়। জং পরের দিন সকালে জাপানিজটির বাসায় যায়। সে অনেক রেগেছিল। বাসায় খুঁজে আগের ছবি বা অন্য জিনিসগুলো পাওয়া যায় না। জাপানিজটি বলে সে ওগুলো পুড়িয়ে দিয়েছে। জং জিজ্ঞেস করে কেন সে এই গ্রামে এসেছে। জাপানিজটি বলে এর কারণ বললে তারা তা বিশ্বাস করবে না। অস্পষ্ট এসব কথা শুনে জং অনেক বেশি রেগে যায়। সে তার পুরো বাড়ি কুড়াল দিয়ে কুপিয়ে ভেঙে ফেলে। ওখানে থাকা কুকুরটি জংয়ের উপর আক্রমণ করলে জং কুপিয়ে কুকুরটিকে মেরে ফেলে। জং জাপানিজটিকে হুমকি দেয় যে এইসব বাদ দিয়ে গ্রাম থেকে চলে যেতে। জাপানিজটি স্থির দাঁড়িয়েছিল। সে এর কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছিল না। পরের দিন সকালে জংয়ের বাসার সামনে একটি বিচ্ছেদ করা ছাগল ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সবাই ভয় পেয়েছিল। আর ওই সময় জং একটি মাইনর স্ট্রোকের শিকারও হয়। তাকে আকুপাংচার চিকিৎসা দেওয়া হয়। বাসায় তখন হিউজিং এক প্রতিবেশীর সাথে ছিল, তাই ভয় পেয়ে সবাই বাসায় চলে আসে। কিন্তু এরই মধ্যে একটি দুর্ঘটনা ঘটে গেছে। হিউজিং ওই প্রতিবেশীটিকে ছুরি দিয়ে আহত করে ফেলেছে। তার পরের দিনই ওঝাকে নিয়ে আসা হয়। বাসাতে ঢুকতে ওঝা
একটি ঝাড়ে মৃত কাক খুঁজে পায়। সে বলে বাসায় অশুভ শক্তির প্রভাব রয়েছে। এরপর সে ঝাড়ফুঁকের কাজ শুরু করে। এ সময় হিউজিং বেশ অসুস্থ হয়ে পড়ে, সে সেন্সলেস হয়ে যায়। উঝা বলে তার দেখা অশুভ শক্তির মধ্যে এটি সবচেয়ে ক্ষমতাধর। গ্রামের অন্যান্য পরিবারগুলোতেও এসবের প্রকোপ বেড়ে গিয়েছিল। সম্প্রতি পার্ক নামের এক লোক তার পরিবারকে ঠিক একইভাবে মেরে ফেলেছে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে তাকে জাপানিজ লোকটি খুঁজে পেয়েছিল। পথে উঝা জংয়ের কাছে জানতে পারে হিউজিং কিছুদিন আগে এক জাপানিজের সংস্পর্শে এসেছিল, তারপর থেকে সে এরকম। উঝা বলে ওই জাপানিজ মানুষ হলেও আসলে সে একটি পিশাচ বা শয়তান। তার শরীরে শয়তান বসবাস করছে। তাকে বিতাড়িত করতে হলে বড় মাপের ঝাড়ফুঁক করতে হবে। কিন্তু এই ঝাড়ফুঁক চলাকালীন হয়তো তার মেয়ে একটু কষ্ট পেতে পারে, কিন্তু কোনোভাবেই এই ঝাড়ফুঁক বন্ধ করা যাবে না। জং জানতে চায় কেন তার মেয়েকে ওই শয়তানটা শিকার বানিয়েছে। উঝা বলে শয়তানটার বাধা ধরা কোনো নিয়ম নেই। বড়শিতে যেমন পুকুরের কোনো একটি মাছ ধরা পড়ে, ঠিক একইভাবে তার মেয়েও ওই শয়তানের শিকারে পরিণত হয়েছে। পরের দিন উঝা তার ঝাড়ফুঁকের প্রস্তুতি নেয়। অন্যদিকে জাপানিজ লোকটি বাজার থেকে নিয়ে আসে কয়েক জোড়া কালো মুরগি। সূর্যাস্তের পর শুরু হয় উঝার জমকালো ঝাড়ফুঁক। আর পাহাড়ের বাসায় জাপানিজ করছিল তার জাদুমন্ত্র। শুরুতে মনে হচ্ছিল উঝা জাপানিজের শক্তির প্রভাব কমানোর জন্য ঝাড়ফুঁক করছে, আর জাপানিজ করছিল তার শক্তি বাড়ানোর জন্য। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় এইসব ঝাড়ফুঁকে হিউজিং অনেক কষ্ট পাচ্ছে। আর জাপানিজ তার জাদুমন্ত্রের সামনে হারিয়ে যাওয়া পার্কের ছবি রেখেছে। বাইরে থেকে পার্ক আবার সেন্স ফিরে পায়। উঝার পেরেকের আঘাতে একদিকে হিউজিং এর আর্তনাদ দেখা যাচ্ছিল, অন্যদিকে আবার জাপানিজও তার বুকে ব্যথা পাচ্ছিল। জং তার মেয়ের এই অবস্থা সহ্য করতে পারে না, তাই সে বাধ্য হয়ে উঝার ঝাড়ফুঁক নৎসাৎ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক হয়, জাপানিজ স্বস্তি পায়। সে রুমে গিয়ে শুয়ে পড়ে। তখন সে রুমের বাইরে ওই সাদা কাপড় পরিহিতা মহিলাকে দেখতে পায়। একদিকে জাপানিজ ব্যক্তি, অন্যদিকে উঝা, আর মাঝে সাদা কাপড় পরিহিতা মহিলা। জং হিউজিংকে হসপিটালে নিয়ে যায়। তারপর সে একজন ফাদারের কাছে আসে, ওই জাপানিজ ব্যক্তিটিকে নিয়ে আলোচনা করে। ফাদার বলে শুধুমাত্র মানুষের কথার উপর ভিত্তি করে সব বিশ্বাস করা যায় না, যতক্ষণ না স্বচক্ষে তার সত্যতা মেলে। হতে পারে এসব ভুল ধারণা বা গুজব, আবার হতেও পারে সবই সত্য, তাই যাচাই করে দেখতে হবে। এসব কথার পরে জং সিদ্ধান্ত নেয় সে দলবল নিয়ে জাপানিজটির বাসায় যাবে এবং তাকে আটক করবে। সে যদি আসলেই পিশাচ হয়ে থাকে তাহলে সে তার আসল রূপে ধরা দিবে, তার ক্ষমতা দেখাবে, আর এতে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ওই দিন সকালে জাপানিজ উঠে দ্রুত পার্কের গাড়ির কাছে যায়, তবে পার্ক সেখানে ছিল না। জাপানিজের বাসায় এসে জংরা ভাঙচুর শুরু করে দেয়। তারা জাদুমন্ত্রের আলামত পায়, কিন্তু জাপানিজকে তারা পায় না। বাইরে বেরিয়ে তারা পার্ককে তাদের দিকে ধেয়ে আসতে দেখে। পার্কের শরীরের অবস্থা ছিল একদম বিভৎস, কিন্তু কোনো কিছুর মাধ্যমে সে তাদের সবাইকে আক্রমণ করছিল। শত আঘাতেও তাকে দমানো যাচ্ছিল না। কিন্তু হঠাৎ করে তার শরীরটি বেঁকে যায়। কাটানোর এক পর্যায়ে হাড় ভেঙে সে মারা যায়। তার কিছুক্ষণ পরে তারা দূরে থাকা জাপানিজকে দেখতে পায়। তারা সবাই মিলে জাপানিজকে ধাওয়া করে। ধাওয়া করতে করতে তারা পাহাড়ের শেষ মাথায় চলে আসে, কিন্তু জাপানিজকে আর পাওয়া যায় না। জাপানিজটি পাহাড়ের কিছু নিচে পড়ে গিয়েছিল। সে লুকিয়ে সেখানে কান্না করছিল। তার কিছু দূরে ছিল সাদা কাপড় পরিহিতা মহিলাটি, যে জাপানিজকে দেখে মৃদু হাসছিল। জাপানিজ সেই মহিলার পিছনে। বৃষ্টির সে বিকেলে জংরা ঘায়েল অবস্থায় বাসায় ফিরছিল। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়। একটি লোক পাহাড় থেকে তাদের গাড়ির সামনে এসে পড়ে। বেরিয়ে জংরা দেখতে পায় এটা সেই জাপানিজ লোকটি। সে প্রায় মৃত অবস্থায় ছিল। জংরা তাকে পিশাচ ভাবত, তাই দ্বিতীয় কোনো কিছু না ভেবে তারা জাপানিজকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। অন্যদিকে উঝা তার কর্মশালায় কিছু অনুভব করার চেষ্টা করছিল। সে পাহাড়ের দিকে তাকিয়ে বলে ইঁদুর তার জন্য রাখা ফাঁদে আটকা পড়েছে। হসপিটালে জং গিয়ে দেখে হিউজিং সুস্থ হচ্ছে। সুস্থ অবস্থায় মেয়েকে পেয়ে জং কেঁদেই ফেলে। এরপর থেকে উঝা জংকে কল করেই যাচ্ছিল, কিন্তু কল রিসিভ না করায় উঝা জংয়ের বাড়িতেই চলে আসে। কিন্তু ওখানে গিয়ে তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে। সামনে সে সাদা কাপড় পরিহিতা মহিলাকে দেখতে পায়। এতে তার নাক মুখ দিয়ে রক্ত বমি শুরু হয়। সে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় তার গাড়ি পঙ্গপালের আক্রমণের শিকার হয়। উঝা জংকে আবার কল করে। এবার রিসিভ করলে উঝা বলে তার অনেক বড় ভুল হয়ে গিয়েছে।
পিশাচ জাপানিজ নয়, ওই সাদা কাপড় পরিহিতা মহিলাটি। জাপানিজটি তার মতো একজন উঝা ছিল, যে গ্রামবাসীকে রক্ষা করার চেষ্টা করে যাচ্ছিল। উঝা জংকে দ্রুত বাসায় তার মেয়ের কাছে যেতে বলে। অন্যদিকে দেখা যায় ওই দিনই দুভাষীটির পুলিশ মামা তার পুরো পরিবারকে মেরে ফেলেছে। এর মানে এখনো পিশাচ অক্ষত আছে। তাই সে ছেলেটি ওই পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়। তার ধারণা জাপানিজটি বেঁচে আছে। জং দ্রুতই তার বাসায় এসে হিউজিং এর খোঁজ করে। হিউজিং বাসায় ছিল না। তাকে খুঁজতে বেরুলে জং ওই সাদা কাপড়ের মহিলাটির দেখা পায়। মহিলাটি বলে সে তার পরিবারকে বাঁচাতে চায়। শয়তান হিউজিং এর ভেতরে প্রবেশ করেছে। জংকে তার বাসায় যাওয়া যাবে না, গেলে সব পণ্ড হয়ে যাবে। হিউজিং বেশে শয়তান সবাইকে মেরে ফেলবে। জং বলে মহিলাটিকেই বা কেন সে বিশ্বাস করবে? সে মানুষ নাকি পিশাচ? মহিলাটি সামনে আসে, বলে শয়তান তোমাদের বোকা বানিয়ে যাচ্ছে। তুমি তার বিভৎস রূপ স্বপ্নেও দেখেছ, কিন্তু কিছু না বুঝেই তুমি বারবার শয়তানের পথে চলে যাচ্ছ। তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে। আমি শয়তানের জন্য একটি ফাঁদ পেতেছি। যখন 3টি মুরুগ ডেকে উঠবে তখনই শয়তান সেই ফাঁদে আটকা পড়বে। আর এই 3 ডাক পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। দুভাষী ছেলেটি পাহাড়ের এক গুহায় আলো দেখতে পায়। সেখানে গিয়ে সে দেখে জাপানিজটি বেঁচে আছে, আর সে সেখানে জাদুমন্ত্র জাতীয় কিছু করছে। ছেলেটি বলে, তুমি বেঁচে আছো, তাহলে তো তুমি শয়তান। কিন্তু যদি তুমি না হয়ে থাকো, বা যদি হয়েও থাকো, তাহলে তুমি তোমার আসল রূপটি দেখাও, তোমার আসল পরিচয়টি জানাও, তাহলে আমি তোমায় ছেড়ে দিব। অন্যদিকে জংকে উঝা কল দিয়ে বলে সে বাসায় গিয়েছে কিনা। জং বলে সে ওই মহিলার সামনেই দাঁড়িয়ে আছে। উঝা বলে তাকে কোনোভাবে বিশ্বাস না করতে। এদিকে মহিলাটিও বলে উঝাকে বিশ্বাস না করতে। সে শয়তানের সাথে জড়িত। এসবের মধ্যে জং দিশেহারা হয়ে পড়ে। জং মহিলাটিকে বলে, তুমি যদি সত্যি আমার পরিবারকে বাঁচাতে চাও, তাহলে কেন ওই শয়তানটিকে আমার মেয়ের শরীরে প্রবেশ করতে দিলে? আগে থেকেই কেন তাকে রক্ষা করে যাচ্ছিলে না? মহিলাটি বলে, আমি রক্ষা করেই যাচ্ছিলাম, কিন্তু তুমি মাত্রই একটি পাপ করে ফেলেছ। তুমি না বুঝে নির্দোষকে মেরে ফেলার চেষ্টা করেছ। তোমার এই পাপের জন্য তুমি সহ তোমার পরিবারের উপর শয়তানের শক্তি বেড়ে গিয়েছে, আর আমার শক্তি সেখানে কমে গিয়েছে। তাই আমি এখন সীমায় থেকে শয়তানের জন্য শুধুমাত্র ফাঁদ তৈরি করতে পারবো। তুমি শুধু অপেক্ষা করো। হিউজিং অদ্ভুত বেশে বাসায় চলে আসে। এসে সে কাঁচা মাছ মাংস খেতে থাকে। একে একে 2টি মুরগের ডাক শেষ হয়। জং এসব অস্থির হয়ে বাসায় যেতেই যাবে, তখনই মহিলাটি তার হাত আটকে তাকিয়ে ধরে থাকে। হাতের স্পর্শ পেয়ে জংয়ের অন্যরকম অনুভূতি হতে থাকে। জং দেখে মহিলাটির কাছে থাকা পোশাক সে গ্রামের ভিকটিমদের কাছে দেখেছে, আর মহিলাটির কাছে হিউজিং এর চুলের ক্লিপটিও রয়েছে। সে ভাবে মহিলাটি শয়তান। সে সেখান থেকে চলে যায়। জং বাসায় আসে এবং বাসার বাইরে থাকা ফুলগুলো শুকিয়ে যায়। ভেতরে জং দেখে রক্তাক্ত অবস্থায় হিউজিং ছুরি হাতে দাঁড়িয়ে আছে। সে বাসার সবাইকে মেরে ফেলেছে। জং হাহাকার করে। সে তার মেয়েকে আর্তনাদ করে ডাকে। সেও তার মেয়ের হাতে মারা যায়। গুহায় থাকা জাপানিজ বলে দুভাষী তাকে ছেড়ে দিলেও জাপানিজ কি তাকে ছেড়ে দিবে? সে ক্যামেরা হাতে তুলে দুভাষীর ছবি তুলতে থাকে, আর ধীরে ধীরে সে তার আসল রূপে সামনে চলে আসে। পরের দিন সকালে উঝা জংয়ের বাসায় আসে। সে পরিবারের সবার ছবি তুলে নিয়ে চলে যায়। তার কাছে এভাবে গ্রামের সব ভিকটিমদের ছবি রয়েছে। গল্পের প্রেক্ষাপট এতটাই জটিল যে নানা মানুষ এটাকে নানাভাবে ব্যাখ্যা করেছে। তবে আমি এটাকে আমার নিজের মতো ব্যাখ্যা করব। 2015 সালের আদমশুমারি অনুযায়ী দক্ষিণ কোরিয়ার প্রায় 56% মানুষ কোনো ধর্মে বিশ্বাস রাখে না, অর্থাৎ তারা নাস্তিক। এরকমই একটি গ্রাম ছিল গকসিউং। এরকম গ্রামে শয়তান সহজেই তার ধ্বংসলীলা চালাতে পারবে। শয়তান কোনো এক জাপানিজ লোকের মধ্য দিয়ে সেই গ্রামে প্রবেশ করে, কিন্তু শয়তান একাই সবকিছু করতে পারবে না। তাই সে সহকারী হিসেবে নিত এক উঝাকে। উঝা এতে শয়তানের শিষ্য হয়ে তার কাছ থেকে ক্ষমতার অধিকারী হতে পারবে। গ্রামকে শয়তানের হাত থেকে রক্ষার জন্য সৃষ্টিকর্তা দূত হিসেবে প্রেরণ করলেন সাদা কাপড় পরিহিতা মহিলাটিকে। শয়তান প্রবেশের শুরু থেকেই সে গ্রামের মানুষদের নানাভাবে রক্ষা করে যাচ্ছে। কিন্তু সৃষ্টিকর্তার পথ সহজ পথ, বিশ্বাসের পথ। এই বিশ্বাস যখন পুরোপুরি চলে যায়, তখনই প্রেরিত দূত আটক হয়ে পড়ে। চাইলেও তখন রক্ষা করতে পারে না। এই প্রেরিত দূত শয়তানের টার্গেটকে সে পাথর ছুঁড়ে সতর্ক সংকেত দেয়। এই কনসেপ্টটি বাইবেল থেকে নেওয়া হয়েছে। বাইবেল মোতাবেক যার কোনো পাপ নেই সে প্রথম পাথর ছুঁড়তে পারবে। আরও একটি কনসেপ্ট বাইবেল থেকে নেওয়া হয়েছে। 3টি মুরুগ ডাকার বিষয়টা বাইবেল মোতাবেক বিশ্বাসের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।
সৃষ্টিকর্তার প্রতি একটি আস্থা রাখার জন্য বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। মানুষের করা পাপ এই প্রেরিত দূতের ক্ষমতাকে কমিয়ে দেয়, আর তার ক্ষমতা কমে গেলে অবশ্যই শয়তানের ক্ষমতা বেড়ে যাবে। জাপানিজ ব্যক্তিটি আসলে একজন নির্দোষ মানুষ, কিন্তু শয়তান তার শরীরকে কব্জা করেছে। ওই দিন জাপানিজটি যখন পাহাড়ের নিচে বসে কান্না করছিল, তখন তার মধ্যে শয়তান ছিল না। আগের রাতে জাদুমন্ত্রের মাধ্যমে সে বেরিয়ে পার্কের শরীরে প্রবেশ করেছিল। ওই জাদুমন্ত্র ছিল শয়তানের পার্কের শরীরে প্রবেশ করার জন্য। আর অন্যদিকে উঝা শয়তানের নির্দেশ অনুযায়ী হিউজিং এর প্রোটেকশন নষ্ট করার জন্য ঝাড়ফুঁক করেছিল। সাদা মহিলা যাতে তার শক্তি দিয়ে হিউজিংকে রক্ষা করতে না পারে, আবার শয়তান যাতে জাপানিজটির শরীর থেকে বের হতে না পারে। তাই তখন সাদা কাপড় পরিহিতা মহিলা তাকে বাধা দিচ্ছিল, আর এই জন্যই শয়তান তখন তার বুকে ব্যথা পাচ্ছিল। শয়তান পার্কের শরীরে যাওয়ায় জাপানিজ তখন স্বাভাবিক মানুষ ছিল। বারবার সাদা কাপড়ে মহিলাটিকে দেখতে পেয়ে সে তার পিছু নিয়েছিল। এতে পিছলিয়ে সে জংয়ের গাড়িতে পড়ে যায়, কিন্তু কোনো কিছু না বুঝে জং এই নির্দোষ জাপানিজটিকে পাহাড় থেকে ফেলে দেয়, যা একটি পাপ। এতে মহিলাটির ক্ষমতাও কমে যায়। সে শয়তানকে হিউজিং এর শরীর থেকে বাধা দিতে পারে না। এজন্যে উঝা তখন বলেছিল ইঁদুর তার ফাঁদে আটকা পড়েছে, অর্থাৎ শয়তানের বিছানো ধোকায় পড়েই তো মানুষ পাপ করে। শয়তান তার টার্গেট নির্বাচন করে তার কাছ থেকে কিছু জিনিস নিয়ে তার উপর জাদু মন্ত্র দিয়ে তাকে অভিশপ্ত করে ফেলে। উঝা সেই টার্গেটের রক্ষা কবচ নষ্ট করার চেষ্টা করে। শয়তান কোনোভাবে ভিকটিমদের দ্বারা পাপ করিয়ে নেয়, আর এতে সে তার ক্ষমতা বৃদ্ধি করে ভিকটিমের শরীরে প্রবেশ করে এবং তার মাধ্যমে পুরো পরিবারকে নিঃশেষ করে ফেলে। আর তারপর তাদের ছবি তুলে নিয়ে এসে শয়তান তাদের আত্মাকে বন্দী করে রাখে। পাপী মানুষ এইভাবে তার পাপের মাধ্যমে শয়তানের ধ্বংসাত্মক পথকে সহজ করে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্পটি কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রেখে দিও। তো সবাই ভালো থেকো, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।